সে জেগে উঠল। চারদিক অন্ধকার, ঠান্ডা, চুপচাপ। দারুণ তেষ্টা পেয়েছে সে ভাবল। হাই তুলে উঠে বসল এবং যন্ত্রণায় কোঁকিয়ে উঠে পড়ে গেল। তার মাথাটা কিছুতে ধাক্কা খেয়েছে। ভুঁড়ুর ওপরে কেঁপে ওঠা পেশিতে সে হাত ঘষল। টের পেল ব্যথাটা ছড়িয়ে পড়ছে কপাল বেয়ে মাথা পর্যন্ত। ধীরে ধীরে সে আবার উঠে বসতে গেল, কিন্তু আবার চোট পেল মাথায়। বিছানা এবং ওপরের কোনো ছাদের মাঝে সে আটকে পড়েছে। ওপরের ছাদটা অনুভব করতে সে হাত তুলল, নরম, ঘুমনীয়। তার আঙুলের চাপে টোল পড়ছে। ছাদের মসৃণ তলে সে হাত বোলালো। যতদূর নাগাল পৌঁছয় ততদূর এই ছাদ বিছিয়ে রয়েছে। দুশ্চিন্তায় ঢোক গিলল সে। শিউরে উঠল। এই জিনিসটা আসলে কি? চাপ দিয়ে পায়ের দিকে নামতে চাইল, কিন্তু শ্বাস টেনে আচমকা থমকালো। একটা দেওয়াল তাকে থামিয়ে দিয়েছে। ডান দিকে হাত বাড়াতে তার হৃৎপিণ্ডের গতি আরও দ্রুত হলো। বাঁদিকেও একই অবস্থা। সে চার দেওয়ালের মধ্যে বন্দী। নরম পানীয়ের কৌটোর মতো তার হৃৎপিণ্ড চুপসে গেল। রক্তের জোয়ার উঠল বেড়ে 100 গুণ। কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝতে পারল যে তার গায়ে পোশাক রয়েছে, প্যান্ট, কোট, জামা, টাই ও বেল্ট, পায়ে জুতো। তার ডান হাত ঢুকে গেল প্যান্টের পকেটে, হাতড়ালো। ঠান্ডা চৌকো ধাতুর স্পর্শ পেল এবং সেটা সে নিয়ে এলো পকেটের বাইরে, চোখের সামনে। তার আঙুলগুলো কাঁপছে। ওপরের কবজা দেওয়া ঢাকনাটা খুলে বুড়ো আঙুলের চাপ দিয়ে চাকা ঘোরালো সে। আগুনের ফুলকি ছিটকে বেরোলো, কিন্তু শিখা জ্বলে উঠল না। আবার চাকা ঘোরাতেই শিখা জন্ম নিল। কমলা আভায় আলোকিত নিজের চেহারার দিকে তাকিয়ে সে আবার শিউরে উঠল। আলোর শিখায় এখন সে দেখতে পাচ্ছে চারপাশ। সব দেখে তার বুক চিরে বেরিয়ে আসতে চাইল একটা দম ফাটা চিৎকার। সে একটা বাক্সের মধ্যে রয়েছে, একটা কফিন। তার হাত থেকে লাইটার খসে পড়ল। বাতাসে হলদের দাগ কেটে শিখা নিভে গেল। আবার সব অন্ধকার। কিছুই সে দেখতে পাচ্ছে না, শুধু শুনতে পাচ্ছে নিজের ভয়ার্থ শ্বাস প্রশ্বাস। হৃৎপিণ্ড হোঁচট খাচ্ছে চলতে চলতে, লাফিয়ে উঠতে চাইছে গলা দিয়ে। এখানে সে কতক্ষণ রয়েছে? কয়েক মিনিট, কয়েক ঘন্টা, নাকি কয়েক দিন? হয়তো এটা কোনো দুঃস্বপ্ন। এই প্রত্যাশা ঝলসে উঠল তার মনে। নিশ্চয়ই সে স্বপ্ন দেখছে। তার অবচেতন মনে ছায়া পড়েছে কোনো বিকৃত দৃশ্যপটে। কিন্তু সে জানে এ অনুমান ভুল। যত বিভৎসই হোক, সে জানে আসলে কি হয়েছে। যে জায়গাটা সে সবচেয়ে ভয় পেত, ওরা তাকে ধরে সেখানেই পুড়ে দিয়েছে। ওদের কাছে নিজের এই ভয় প্রকাশ করে সে আরও মারাত্মক ভুল করেছে। এর চেয়ে ভালো অত্যাচারের পথ আর খুঁজে পেত না ওরা। 100 বছর ধরে ভাবলেও খুঁজে পেত না। ভগবান, ওরা কি তাকে এতই ঘেন্না করতো যে শেষ পর্যন্ত এই কাণ্ড ঘটালো? অসহায়ভাবে সে কাঁপতে শুরু করলো। তারপর নিজেকে সামলে নিল। না, ওদের সে জিততে দেবে না। তাকে মেরে ফেলে এত সহজে তার ব্যবসা দখল করবে? না না না, কিছুতেই না। তাড়াতাড়ি সে লাইটারটা খুঁজতে লাগলো। এটাই ওরা ভুল করেছে, গর্ধব বেজন্মার দল। কোম্পানিকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য স্বর্ণাক্ষরে ধন্যবাদ জানানো। সোনালি লাইটারের গায়ে খোদাই করে লেখা রয়েছে চার্লিকে। ইচ্ছে থাকলেই উপায় হয়। ঠিক, সে বিড়বিড় করল, হতচ্ছাড়া কুত্তার বাচ্চাগুলোকে সে হারিয়ে দেবে। এত সহজে তার নিজের হাতে গড়া কোম্পানি সে ওদের চুরি করতে দেবে না। এত সহজে তাকে খুন করে ফেলা যায় না। হ্যাঁ, ইচ্ছে তার ছিল, শেষ ইচ্ছে, উইল, তার উইল। লাইটারের ওপর তার আঙুল আঁকড়ে বসল। আঙুলের গাঁট সাদা হয়ে গেল চাপে। হাঁপানো বুকের ওপর সেটা তুলে ধরল সে। বুড়ো আঙুলের চাকতিটা ঘোরাতেই চকমকি পাথরে ঘষা খেল চাকার রুক্ষ শরীর। শিখা জ্বলে উঠল দপ করে। শ্বাস প্রশ্বাস শান্ত করে সে খুঁটিয়ে দেখতে লাগলো কতটুকু জায়গা রয়েছে কফিনের ভেতরে। চারপাশে মাত্র কয়েক ইঞ্চি করে জায়গা। এইটুকু জায়গায় কতটা বাতাস থাকতে পারে সে ভাবল। লাইটার নিভিয়ে দিল সে। অক্সিজেন ফুরিয়ে ফেলল না তো? সে বলল নিজেকে।
অন্ধকারেই কাজ সারতাচ্ছে। সঙ্গে সঙ্গে তার হাত ছিটকে গেল উপরে। চেষ্টা করলো ঢাকনাটা ঠেলে খুলতে। শরীরের সমস্ত শক্তি এক করে সে ঠেলতে লাগলো, কিন্তু ঢাকনা অনড় অটল। 2 হাত শক্ত মুঠো পাকিয়ে সে ঢাকনায় ঘুষি মেরে চলল। তার শরীর ভিজে গেল ঘামে, চুল স্যাঁতস্যাঁতে হলো, কিন্তু সব নিষ্ফল হলো, সব। প্যান্টের বাঁ পকেটে হাত ঢুকিয়ে 2টো চাবি সমেত একটা চেন বের করে নিল সে। চাবি দুটো ওরা সঙ্গে দিয়ে দিয়েছে। কাব্যে জন্মার দল। ওরা কি ভেবেছে সে এত ভয় পেয়ে যাবে যে মাথা খাটাতে পারবে না? এও ওদের এক মজার ঠাট্টা। তার জীবনকে পুরোপুরি তালা বন্ধ করে রাখার ব্যবস্থা। গাড়ি আর অফিসের চাবি আর কোনো দিন তার দরকার হবে না। তাহলে সে দুটো তার সঙ্গে কফিনে ভরে দেওয়া যাক না কেন? ভুল, ভুল, একেবারে ভুল, সে ভাবল। এখন এ দুটোই তার কাজে লাগবে। চাবি দুটো মাথার উপরে নিয়ে এসে একটা ধারালো মুখ দিয়ে রেশমি আস্তরণটা কাটতে লাগলো সে। প্রথমে সুতো, তারপর কাপড়। অবশেষে হাতে টেনে ছিঁড়ে ফেলতে লাগলো আস্তরণের রেশমি কাপড়, ভেতরের পালকের গতি। ছিঁড়ে ছিঁড়ে জড়ো করলো সে। চেষ্টা করলো খুব ধীরে ধীরে শ্বাস নিতে। বাতাস বুঝে শুনে খরচ করতে হবে। সে লাইটার জ্বালালো, ওপরের পরিষ্কার জায়গাটার দিকে তাকালো, আঙুলের টোকা মারল সেখানে। তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও কাঠ, ধাতুর চাদর নয়। ওদের আরও গলদ। ঘেন্নায় হাসল সে। সহজেই বোঝা যায় কেন সে চিরটা কাল ওদের পিছনে ফেলে এগিয়ে গেছে। বোকা বেজন্মার ঝাড় সব এক একটা। সে অস্ফুটভাবে বলল। তাকিয়ে রইল ভারী কাঠের ঢাকনার দিকে। চাবি দুটোকে শক্ত মুঠোয় ধরে ওদের খাঁজ কাটা প্রান্ত দুটো কাঠের ওপর ঘষতে লাগলো, খুঁড়তে লাগলো। লাইটারের শিখা কেঁপে উঠল। চাবির খোঁচায় ঢাকনা থেকে খসে পড়ছে কাঠের কুচি, টুকরোর পর টুকরো। সে দেখতে লাগলো লাইটার বারবার নিভে যাচ্ছে, আর বারবার চকমকিয়ে দিয়ে সেটাকে জ্বালাতে হচ্ছে। বাতাস ফুরিয়ে যাবে এই ভয় আবার লাইটার নিভিয়ে দিল সে। অন্ধকারেই কাঠ খুঁড়ে চলল। কাঠের কুচি ঝরে পড়ছে তার গলায়, থুতনিতে। তার হাত ব্যথা করতে লাগলো। শক্তি ফুরিয়ে আসছে। আগের মতো আর সহজে কাঠ খসে পড়ছে না। চাবি দুটো বুকের উপর রেখে আবার লাইটার জ্বালালো সে। নজরে পড়ল কাঠের গায়ে ইঞ্চি কয়েক গভীর এবড়ো খেবড়ো একটা দাগ। না, এতে হবে না, এতে হবে না। গা ছেড়ে দিয়ে একটা গভীর শ্বাস নিল সে, কিন্তু থমকে গেল মাঝপথে। বাতাস ফুরিয়ে আসছে। সে হাত বাড়িয়ে ঢাকনার উপর ঘুষি মারতে শুরু করলো। এই হতচ্ছাড়া ঢাকনাটাকে খুলে দাও ভগবান, সে চিৎকার করে উঠল। চামড়ার নিচে তার ঘাড়ের শিরা ফুলে উঠল একই সঙ্গে। এটা খুলে আমাকে বেরোতে দাও। আরও কিছু করতে না পারলে আমি মারা যাব। তখন তো সেই ওরাই জিতবে। তার মুখ কঠিন হয়ে এলো। জীবনে কোনো দিন সে হাল ছাড়েনি, কোনো দিনও না। না, ওদের জিততে দেবে না কিছুতেই। মনস্থির করে ফেলার পর পৃথিবীর কোনো শক্তি তাকে রুখতে পারে না। মনের জোর কাকে বলে সে দেখিয়ে দেবে। চটপট লাইটারটা ডান হাতে নিয়ে বার কয়েক চাকা ঘোরালো সে। দপ করে উঠল আগুনের শিখা। তার চোখের সামনে নাচতে লাগলো অনিশ্চিতভাবে। বাঁ হাতের ডান হাত চেপে ধরল সে। তারপর স্থিতিশীল হাতটা জ্বলন্ত শিখা সমেত নিয়ে গেল কফিনের ঢাকনার ক্ষতের কাছে। সেটাকে পোড়াতে লাগলো। ছোট দ্রুত শ্বাস ফেলে বিউটেন গ্যাসের গন্ধ নিতে লাগলো সে। একই সঙ্গে পোড়া কাঠের গন্ধে কফিনটা ভরে উঠেছে। ঢাকনার কাঠে ছোট ছোট আগুনের ফুলকি চোখে পড়ছে। আগুনের শিখাটা সে টেনে নিয়ে চলল কাঠের ক্ষত বরাবর, সামনে পেছনে বেশ কয়েকবার। কয়েক মুহূর্ত এক জায়গায় ধরে থেকে আবার আরেক জায়গায় সে ধরে। এক সময় অস্ফুট শব্দে সরব হলো ঢাকনার কাঠ। হঠাৎই কাঠের ওপর এক জায়গায় আগুন ধরল। পোড়া ওক কাঠের ধূসর ধোঁয়া নাকে মুখে যেতেই সে কেসে উঠল। কফিনের বাতাস হালকা হয়ে এসেছে। সে বুঝতে পারছে তার ফুসফুস আরও পরিশ্রমে বাতাস টেনে চলেছে। এক্ষুনি হয়তো সে অজ্ঞান হয়ে যাবে।
তার শরীরের সার ক্রমে ফুরিয়ে আসছে। মরিয়া হয়ে গায়ের জামাটা খুলতে চাইল সে। টানাটানিতে কয়েকটা বোতাম ছিঁড়ে গেল। জামার কিছুটা ছিঁড়ে সে জড়িয়ে নিল ডান হাতে। ঢাকনার একটা অংশ পুরে ভঙ্গুর হয়ে গেছে। কাপড় জড়ানো হাতে সে ঘুষি চালালো সেই জায়গাটা লক্ষ্য করে। পোড়া কাঠ থেকে ধোঁয়া বেরোচ্ছে। ঘুষির জোরে কাঠ পড়ল ভেঙে। জ্বলন্ত কাঠের টুকরো খসে পড়ল তার গলায়, মুখে। দিশেহারা ব্যস্ত হাতে সে পরিষ্কার করতে লাগলো কাঠের টুকরোগুলো। কয়েকটা টুকরো পুড়িয়ে দিল তার বুক ও হাত। যন্ত্রণায় সে চিৎকার করে উঠল। ঢাকনার একটা অংশ এখন জ্বলন্ত কাঠের কঙ্কাল। আগুনের তাপ আসছে তার মুখে। সে কুঁকড়ে সরে যেতে চাইল। খসে পড়া কাঠের টুকরো এড়াতে মাথা ঘোরালো পাশে। কফিন ধোঁয়ায় ভরে গেছে। শ্বাস নিতে চাইলে দম আটকানো পোড়া গন্ধ নাকে আসছে। কাশতে কাশতে তার গলা জ্বলে গেল। কাপড় জড়ানো হাতে ঢাকনার উপর যত সে ঘুষি মারছে, ধুলোর মতো ছাইয়ের গুঁড়োয় তার নাক মুখ ততই ভরে উঠছে। ওহ, জলদি জলদি, আরো জলদি। অধৈর্য হয়ে পড়ল সে। সে চিৎকার করে উঠল। হঠাৎই ঢাকনার অংশটা ভেঙে পড়ল তার চারপাশে। জ্বলন্ত টুকরোগুলোকে নেভাতে সে মুখে, ঘাড়ে, বুকে হাত চাপড়াতে লাগলো, কিন্তু হিসের শব্দে তার চামড়া পুড়তে লাগলো। জ্বলন্ত কণাগুলো নেভাতে অনেক যন্ত্রণা সইতে হলো। জ্বলন্ত কাঠের টুকরোগুলো অবশেষে একে একে নিভে গেল। লাইটারটা আশেপাশে খুঁজল সে। খুঁজে পেল, জ্বালালো, কিন্তু যা দেখল তাতে সে শিউরে উঠল। গাছের শিকড়ে ছাওয়া ভিজে মাটিতে উপরটা আঁটো সাঁটো করে ঠাসা। হাত বাড়িয়ে মাটিতে আঙুল চালালো সে। অস্থির শিখার আলোয় সে দেখল অসংখ্য পোকা আর সাদা কেঁচো কিলবিল করছে। তার মুখের খুব কাছে ঝুলছে। সে যতটা সম্ভব পারল পিছিয়ে এলো। ওদের ওই কিলবিলের শরীর থেকে যতটা দূরে সরে যাওয়া যায়। হঠাৎই একটা সাদা কীট এসে পড়ল তার মুখের ওপর। ওটার ওই জেলির মতো আঠালো দেহটা আটকে গেল ঠোঁটের ওপর। ঘেন্না এসে কুঁকড়ে গেল, শিউরে উঠল, দু হাত দিয়ে ছুঁড়ে দিল মাটির ওপরে। সে পাগলের মতো মাটি খুঁড়তে লাগলো। একই সঙ্গে মাথার প্রবল ঝাঁকুনিতে পোকাটাকে ছিটকে ফেলে দিল। তারপর খুঁড়েই চলল মাটি। নোংরা মাটি খসে খসে পড়তে লাগলো তার গায়ে। নাকে মাটি ঢুকে গিয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঠোঁটে আটকে থাকা মাটিগুলো ধীরে ধীরে ঢুকে যাচ্ছে মুখে। সে শক্ত করে চোখ বুঝল, কিন্তু তবু টের পেল মাটির দলা ভোঁতা শব্দে এসে পড়ছে তার চোখের পাতার উপর। শ্বাস বন্ধ করে এক অমানসিক মাটি খোঁড়া যন্ত্রের মতো সে হাত চালাতে লাগলো উপরে, মাটির ভেতরে। মাঝে মাঝে শরীরটাকে উঁচু করে মাটিগুলো সে জমা হতে দিল পিঠের নিচে, আশেপাশে। বাতাসের খিদে তার ফুসফুস হাঁপাচ্ছে। চোখ খুলতে তার সাহস হলো না। মাটি খুঁড়ে খুঁড়ে তার আঙুলের ছাল চামড়া ছিঁড়ে গেল। কয়েকটা আঙুলের নখ উল্টে গেল, ভেঙে পড়ল, কিন্তু যন্ত্রণা অনুভব করার মতো অবস্থা তার নেই। দরদর করে যে রক্ত পড়ছে তাও বুঝতে পারছে না, তবে জানে রক্তের ধারায় মাটিতে মূর্ছের মতো দাগ পড়েছে। প্রতি সেকেন্ডে তার হাত ও ফুসফুসের যন্ত্রণা বেড়ে চলছে। সেই ব্যথা যেন নৃশংসভাবে চিড়ে ফেলছে তার শরীর। হাঁটু ভাঁজ করে সে প্রাণপণে উপরে চাপ দিয়ে চলল। ধস্তাধস্তি করে বাঁকাচোরাভাবে কোনো রকমে উবু হয়ে বসল। হাত দুটো মাথার উপরে, দু বাহু চেপে বসে আছে মুখের দুপাশে। ভয়ঙ্করভাবে সে মাটি খাবলে চলল। তার বাঁকানো আঙুলের তীব্র খোঁচায় মাটি খসে পড়ছে ধীরে ধীরে। আর একটু, সে মনে মনে বলল। নিজের উপরে নিয়ন্ত্রণ হারাতে সে চায় না। এখন থেমে গিয়ে মাটির তলায় মরতে সে রাজি নয়। শক্ত করে দাঁতে দাঁত চাপল। চোয়ালের চাপে তার দাঁত বুঝি ভেঙে যাবে। হাল ছেড়ো না, হাল ছাড়া চলবে না। আরো জোরে সে হাত চালাতে লাগলো। মাটির স্তূপ জমতে শুরু করলো তার শরীরের ওপর। ছেয়ে ফেললো তার মাথার চুল, কাঁধ। নোংরা আঠালো মাটি চারপাশ থেকে তাকে ঘিরে ফেলল। ফুসফুস দুটো যেন বিকট শব্দে ফেটে যাবে এবার। সে শেষবার শ্বাস নিয়েছে কখন? প্রায় মিনিট খানেক হবে হয়তো।
বাতাসের জন্য সে চিৎকার করে উঠল, কিন্তু পারল না। ছেঁড়া নখের যন্ত্রণায় তার আঙুলগুলো দপদপ করছে। মাটির কাঁকড়ে স্নায়ুতন্ত্রী ও মাংস ঘষা খেয়ে জ্বলছে। যন্ত্রণায় হাঁ করল সে। মুখে মাটি ঢুকে গেল। জিভ ঢেকে গিয়ে জমা হলো গলার ভেতরে। দম আটকে বমি পেল। বমি ও মাটি মিশে ছিটকে বেরিয়ে এলো তার মুখ থেকে। শ্বাস প্রশ্বাসে যত মাটি নাকে ঢুকছে, তার মাথা থেকে জীবনের চিন্তা ততই দূরে সরে যাচ্ছে। দম বন্ধ হয়ে বুঝি সে মারা যাবে। শ্বাসনালীতে মাটি জমাট বেঁধেছে। হৃৎপিণ্ডের গতি দ্বিগুণ হলো। ক্ষোভে হতাশায় সে ভাবল, আমি হেরে যাচ্ছি। হঠাৎই একটা আঙুল মাটি ভেদ করে বেরোলো। কিছু না ভেবেই সে কর্ণিকের মতো হাত চালাতে শুরু করলো এবং মাটির চাদর ফুটো করে ফেললো অসীম শক্তিতে। তার হাত দুটো যেন পাগল হয়ে গেছে। ধাক্কা মারছে, খুঁড়ছে মাটির স্তূপ, যতক্ষণ না ফুটোটা বড় হলো। কাদা মাটি মাখা শরীর নিয়ে সে গর্তটা লক্ষ্য করে এলো পাথারি হাত ছুঁড়তে লাগলো। মনে হলো বুকটা বুঝি মাঝখান থেকে ফেটে দু আধখানা হয়ে যাবে। তারপর তার হাত দুটো কবর খুঁড়ে বেরিয়ে এলো এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সে কোনো রকমের শরীরের উপরের অংশ বের করে নিয়ে প্রাণপণে বেরোনোর চেষ্টা করতে লাগলো। শেষে তার পা দুটো বেরিয়ে এলো গর্ত থেকে। এক টানে পা দুটোকে মুক্ত করেই সে শটান শুয়ে পড়ল মাটিতে। বাতাস গিলে ফুসফুস ভর্তি করতে চাইল, কিন্তু শ্বাসনালী আর মুখে নোংরা জমাট বেঁধে থাকায় হাওয়া ঢুকতে পারছে না এতটুকু। সে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো, কখনো চিত হয়ে কখনো পাশ ফিরে। অবশেষে সে উপুর হয়ে হাঁটু গেড়ে বসতে পারল এবং দম আটকানো প্রচণ্ড কাশিতে কফ মাখা কাদামাটি ছিটকে বেরোলো তার শ্বাসনালী থেকে। কালচে থুতু গড়িয়ে পড়ল চিবুক বেয়ে। ভয়ঙ্কর দমকে বমি করতে শুরু করলো সে। মুখ থেকে কাদামাটি গড়িয়ে পড়েছে ওই ঘাসের ওপর। যখন অনেকটা বেরিয়ে এলো, সে হাঁপাতে শুরু করলো, কারণ চাপ চাপ অক্সিজেন ছুটে এসে ঢুকছে তার শরীরের ভেতর। ঠান্ডা বাতাস শরীরের ভেতর জাগিয়ে তুলছে প্রাণের সারা। আমি জিতেছি, আমি জিতে গেছি, সে ভাবল। ওই বেজন্মাগুলোকে আমি হারিয়ে দিয়েছি। জয়ের উগ্র আনন্দে সে অট্টহাসিতে ফেটে পড়ল। একসময় পিটপিট করে চোখ খুলে তাকালো চারপাশে। রক্তাক্ত চোখের পাতা ঘষতে লাগলো। সে চলন্ত গাড়ির শব্দ শুনতে পেল। অন্ধ করে দেওয়া তীব্র আলোর রেখা কাটাকুটি খেলতে লাগলো। কখনো ছুটে আসছে বাঁ দিক থেকে, কখনো ডান দিক থেকে। আলোর ঝলসানিতে সে হতবাক হয়ে গেল, কুঁকড়ে উঠল, কিন্তু তারপরে বুঝতে পারল সে কোথায় রয়েছে। বড় রাস্তার পাশের কবরখানায়। গর্জন করে এদিক ওদিক ছুটে চলেছে গাড়ি আর ট্রাকের দল। চলন্ত চাকায় শনশন শব্দ উঠছে। জীবনের কাছাকাছি আবার আসতে পেরেছে বলে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। আবার সে এসেছে স্পন্দন আর মানুষের মাঝে। সশব্দ হাসিতে তার ঠোঁট ফাঁক হলো। ডান দিকে তাকিয়ে দেখল, শখানেক গজ দূরে রাস্তার উপর একটা ধাতব খুঁটির ওপর মাথায় কাছাকাছি পেট্রোল পাম্পের পথ নির্দেশ লেখা রয়েছে। কোনো রকমে তার মাথায় একটা মতলব এলো। পেট্রোল পাম্পে যাবে সে। বিশ্রাম ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নেবে। তারপর একটা 10 সেন্ট বার করে সে কোম্পানিতে ফোন করে বলবে তাকে নিয়ে যাওয়ার জন্য একটা লিমুজিন পাঠিয়ে দিতে। না, তার চেয়ে বরং ট্যাক্সিই ভালো। তাতে সে ওই কুত্তার বাচ্চাগুলোকে ধোঁকা দিতে পারবে, ওদের চমক দিতে পারবে। নিশ্চয়ই ভেবেছে ওরা যে এতক্ষণে সে শেষ হয়ে গেছে। সে ওদের হারিয়ে দিয়েছে। এই মৌতাতে সে ছোটার গতি বাড়িয়ে দিল। একবার সত্যি সত্যি জেদ ধরে ফেললে কেউ আর তাকে রুখতে পারবে না। সে আপন মনেই কথাগুলো বলল। পিছন ফিরে তাকালো ফেলে আসা ওই কবরখানাটার দিকে, একটু আগেই যেখান থেকে সে পালিয়ে বেঁচেছে। পেট্রোল পাম্পে সে পিছন দিক থেকে এসে ঢুকলো এবং চুপি চুপি পৌঁছে গেল বাথরুমে। সে চায় না তার রক্তমাখার নোংরা চেহারা কেউ দেখে ফেলুক। বাথরুমে একটা টেলিফোন রয়েছে, পয়সা দিয়ে ফোন করা যায়। পকেটে হাতরে খুচরো কিছু পয়সা খোঁজার আগে সে বাথরুমের দরজাটা ছিটকিনি এঁটে বন্ধ করে দিল। 2 পেনি ও একটা সিকি খুঁজে পেল সে। রূপোর পয়সাটা ফোনের বাক্সে ফেলল। ওরা তার সঙ্গে পয়সাও দিয়ে দিয়েছে। বাহ,
কি বুদ্ধি, শালা বেজন্মা গাধার দল। বউকে ফোন করল সে। বউ ফোন ধরার পর সে সমস্ত ঘটনা খুলে বলতেই ও চিৎকার করে উঠল। সে চিৎকার আর থামতেই চায় না। এ কি ধরনের নোংরা ঠাট্টা, ও বলল। কে এসব জঘন্য ঠাট্টা করছে? সে কিছু বলে বোঝানোর আগেই তার বউ ফোন রেখে দিল। টেলিফোন নামিয়ে সে ঘুরে দাঁড়ালো বাথরুমের আয়নার মুখোমুখি। সে চিৎকার করতে পারল না, শুধু স্থির চোখে চেয়ে রইল। তার দিকে যে তাকিয়ে রয়েছে সেই মুখটার বহু জায়গায় মাংস নেই। ধূসর চামড়া ভেদ করে বিবর্ণ হলদে হাড় নজরে পড়ছে। তার মনে পড়ল তার বউ টেলিফোনে আরো কি কি বলেছে। সে কাঁদতে শুরু করল। তার এই আঘাত ধীরে ধীরে চরম হতাশ পরিণতির রূপ নিল। এসব তো 7 মাস পুরনো ব্যাপার। তার বউ বলেছে এই কথাটা। 7 মাস। আয়নায় নিজের দিকে আবার তাকিয়ে সে বুঝল তার আর কোথাও যাওয়ার জায়গা নেই।